প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম তিন ভুবনের শিক্ষা। পড়ছিলাম জাপান অংশ। প্রতিটি শিশুই এক একটি ফুল। এখন শুরু করছি জাপান অংশের শেষ অংশ। তোতন হাসছে, ফের আত্মবিশ্বাসী উচ্চারণ, ঠিক তার বাবার মতো। মা, আমি পারবো। পারবো কি? বল, ইনশাআল্লাহ পারবো। তোতন ফের হাসি, হা 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 হা। ইনশাআল্লাহ পারবো। এটাও তার বাবার মতো। চেষ্টা ফেষ্টা না, পারবো। দ্বিধাহীন দীপ্ত উচ্চারণ। কিন্তু ভোলার উদ্বেগ কিছুতেই কাটে না। আবারও নেহালের সাথে আরেক দফা বসে। নাকি ওকে বাস্কেটবল ছাড়িয়ে দেব? নেহাল আতকে উঠে সজোরে মাথা নাড়ে। আরে না না, মাথা খারাপ। ও তো এখানেও খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যেখানে কিনা সারা জাপানের বাস্কেটবলে সেরা বাচ্চারা এসেছে এখানে, তাদের ভিতরেও। এত কষ্ট করলাম সবাই মিলে, এখন 5 মাসের জন্য ছেড়ে দেবে? সার্টিফিকেট তো পাবো না এই ক্লাব সমাপ্তির। পাবে না এই ক্লাব সমাপ্তির। আরে ওই এই সার্টিফিকেট ধুয়ে কি পানি খাবে? যদি আসল পরীক্ষায় ভালো না করে, ও তো আর কোনোদিন জাপানের ন্যাশনাল টিমে খেলবে না, বা খেলাকে পেশা হিসেবেও নেবে না। আর্মিতে যাবে আগে ভেবেছিল, এখন তো ওটাও ড্রপ করেছে। ওর তো সেই ইচ্ছাও নেই। ও তো মেইন লাইনে যাবে। হ্যাঁ, ধুয়ে পানিই খাবে। ওরা যারা এমন ক্লাবে ছিল, তাদের জন্য বিশেষ পরীক্ষা হবে বিশেষ ধরনের স্কুলের জন্য। বোর্ড পরীক্ষায় খারাপ করলেও ওরা সেখানে পরীক্ষা দেওয়ার সময় গ্রেস পয়েন্ট পাবে। এতগুলো বছর কষ্ট করে এখন তীরে এসে জোর করে তরি ডুবাতে বলো না, খামোখা ছেলেটাকে। এতে মন নষ্ট হবে, এতে বিপরীত হবে। এটা তো আর ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা না যে ইঞ্জিনিয়ারিং না পেলে ইঞ্জিনিয়ার হতে পারল না। বুলার মনে অশান্ত জলশ্বাস শান্ত হয় না, বাদ দিয়ে যেন আটকে রাখার যুদ্ধ। নেহাল বুঝতে পারে, পিঠ চাপড়ে আবারও সাহস দেয়। বুলা, কি হলো তোমার? বললাম তো চিন্তা করো না। তোমার এই দুশ্চিন্তা ছেলের উপর প্রভাব ফেলবে। ঝেড়ে ফেলো। আর তাও যদি চিন্তা হয়, তো চলো একদিন ওদের বাস্কেটবলের কোচের সাথে কথা বলা যায়, যে ওর মতো অন্যরা কেমন করে পড়ার সাথে ক্লাবে সময় সমন্বয় করেছে। কেমন করেছে মানে যারা খেলাধুলাকে পেশা হিসেবে বেছে না নিয়ে মেইন লাইনে চলে গেছে। বুলা কিছুটা স্বস্তি পায়। তাই তো, এমন আরও বাচ্চাও তো এখান থেকে গেছে। তারা কি করে কি করেছে জানলেই তো হয়। তোতনদেন বাস্কেটবলের কোচ জাপানের জুনিয়র হাই স্কুল লেভেলের সেরা কোচ। অনেক সাধনা করে তাকে এই স্কুলে আনা হয়েছে, কারণ কয়েক বছর আগে এই স্কুলের ছেলেপেলেরা বাস্কেটবলের পজিশন ধরে রাখতে পারলেও পড়ালেখা ও নিয়ম শৃঙ্খলার দিক থেকে বেশ নড়বড়ে হয়ে পড়েছিল। এই কোচ শুধু বাস্কেটবলের কোচই নন, স্কুলের অ্যাডমিনিস্ট্রেটরেরও দায়িত্ব নিয়ে আসেন, এবং মাত্র 2 বছরের মাথায় স্কুলকে আবার পুরোপুরি সুশৃঙ্খল করে ফেলেন। ছেলেপেলেরা তাকে জমের মতো ভয় পায়, কিন্তু মহাবিষ্টের মতো শ্রদ্ধা করে। তিনি রাগ করেছেন বুঝলে, তাকে খুশি করতে শীত গ্রীষ্ম রাত দিন উপেক্ষা করে তারা সব করতে প্রস্তুত। এই ভক্তি এই জামানায় অর্জন করা প্রবাদ তুল্য। তিনি তার ছাত্রদের শেখান, হেরে গেলে এর বিপরীতে কোনো অজুহাত দাঁড় করাবে না। জেনে নেবে প্রস্তুতি যথাযথ ছিল না, তুমি যোগ্য ছিলে না। এমনটাই তারা বিশ্বাস করে। চাকরি পরীক্ষা সব কিছুতেই নিয়তি বলে কিছু নেই। গম্ভীর মিতভাষী কোচ মনোযোগ দিয়ে ওদের ভাঙা ভাঙা জাপানিতে সব বক্তব্য শুনে বললেন, তোমাদের ছেলে খুব পরিশ্রমী আর অনুগত ছেলে। ওকে আমি বলবো, তোমাদের দুশ্চিন্তার কিছু নেই। ও ক্লাব শেষ হবার আগে থেকেই পড়া শুরু করবে।
তবে কোচিংয়ে ওর 2 মাস গেলেও হবে, ও পারবে। নির্দিষ্ট সময়ে ক্লাব শেষ হলো, ফেয়ারওয়েল পার্টিও হলো। ক্লাব শেষ হবার আগেই কোন কোচিংয়ে ভর্তি হবে তা বন্ধু আর ক্লাস টিচারদের সাথে আলোচনা করে একদিন বাসার একদম কাছেই ভর্তি হয়ে এলো বুলাসহ গিয়ে। অক্টোবরে স্কুল ফাইনালের আগে বুলা নফল রোজা নামাজ পড়তে পড়তে হয়রান। 2 মাসের পড়া দিয়ে এই ছেলে 3 বছরের সিলেবাসে কি পরীক্ষা দেবে? নেহাল বারবার বুলাকে সতর্ক করে, তার এই উদ্বেগ কিছুতেই যেন তোতনের উপর চাপ না ফেলে। যথারীতি পরীক্ষার ফল ভালো হলো না। এ তো আর ম্যাজিক না, আর তাদের ছেলেও কোনো গিফটেড বা জন্মসূত্রে জিনিয়াস কিছু না। স্কুল টিচারের সাথে দেখা করতে গেল সব অভিভাবক পৃথক পৃথক দিনে, সময় শিডিউল মেনে। যার যার বাচ্চার অবস্থান, কোথায় কিভাবে ইমপ্রুভমেন্টের জায়গা আছে, কি করা যায় এবং সে সম্ভাব্য কোন স্কুলের টার্গেট নিতে পারে তা বুঝিয়ে দেয়া। তোতনের অবস্থা খুবই করুণ। সব মেনে নিয়ে বুলার খুবই লজ্জা লাগলো। তার বা নেহালের একাডেমিক রেকর্ড বরাবর খুব ভালো, আর তোতনের ঠিক স্কুলের নিচের সারির বাচ্চাদের রেজাল্ট, যাদের সাথে বুলা স্কুল জীবনে খুব তেমন ঘনিষ্ঠ হতো না। খুব অপমান লাগছিল টিচার যখন আঙুল দিয়ে দিয়ে সর্বোচ্চ নাম্বার, গড় নাম্বার আর তোতনের নাম্বার দেখাচ্ছিল। ইংরেজিতে শুধু সে সর্বোচ্চ নাম্বারের কাছাকাছি, অঙ্কেও ভালো, কিন্তু আর সব খুবই বেগতিক। টিচার চেষ্টা করছিল জাপানিজ আদব কেতায় ভদ্রতার হাসি ঝুলিয়ে রাখতে, কিন্তু তার কণ্ঠে কোনো আশাই ছিল না। বুলা নেহাল বেশ বুঝতে পারছিল তাদের অসহায়ত্ব, তবু নেহালের তোতনের উপর আস্থা আছে। ছেলের সামনের 2.5 মাস শুধু তো পড়বেই, কাজেই সে জানুয়ারির সেন্টার এক্সামে ভালোই করবে। বুলা নেহাল তাদের দায়িত্ব পালন করে যায়। ছেলেকে কখনোই ঘাড়ে চেপে পরপর করতে হয়নি। সে ছোট থেকেই দায়িত্বশীল। এখন সে সত্যি আধা জল খেয়ে পড়ছে, যেমনটা সে কথা দিয়েছিল। তারা ছেলের বাস্কেটবলের জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। ছেলে প্রতিশ্রুতি মোতাবেক প্রতিদানের জন্য প্রস্তুত। নির্ধারিত দিনের আগে দেশে মা বাবা, শ্বশুর শাশুড়ির মুরব্বীদের দোয়া করতে বলা সারা। তোতন শান্ত মতো পরীক্ষা দিয়ে ফের কোচিং শুরু করে। সেন্টার এক্সামের রেজাল্টের পর তো নির্ধারিত স্কুলে পরীক্ষা আছে, কাজেই মার্চ ফেব্রুয়ারি অবধি কোচিং চলবে। সেন্টার পরীক্ষার রেজাল্ট হবার পর এবার কোচিং এবং স্কুল 2 জায়গা থেকেই ডাক এলো। তোতনের সেন্টার এক্সামের রেজাল্ট খুবই সন্তোষজনক হয়েছে। ম্যাজিক বা সিনেমাটিক কিছু নেই, সে যেমন পরিশ্রম করেছে তেমনি হয়েছে। একেবারে প্রথম সারির না, কিন্তু ভালো ফল। টিচার দেখলেন তাদের শহরের সেরা যে দুটো স্কুল সেখানেও চান্স পাবে না, দ্বিতীয় সেরা দুটিও খুব কঠিন হবে, তাই তৃতীয় সেরা দুটি টার্গেট করতে পারে। গ্রাফ দেখিয়ে তিনি বুঝিয়ে দিলেন ও কোন গ্রুপে পড়ছে রেজাল্টের ভিত্তিতে। কোচিংয়ের টিচাররাও প্রায় কাছাকাছি কথা শোনালেন, কিন্তু তারা জানালেন তোতন যেহেতু দ্বিতীয় সারির স্কুলের জন্য প্রস্তুতি নিতে ইচ্ছুক, সেহেতু এই চ্যালেঞ্জ গ্রহণ করতে তাকে সুযোগ দেওয়া উচিত। তাদের সহযোগিতাপূর্ণ আচরণ আর উদ্দীপনায় সত্যি অনেক ভরসা জাগে। বুলা নেহাল তোতনের সাথে কথা বলে নিশ্চিত হয়েই দ্বিতীয় সারির স্কুলের জন্য টিকিট কিনতে স্কুলের ফিল আপ করে দেয়া ফর্ম দেখিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে পরীক্ষার আইডেন্টিটি কার্ড নিতে এলো। একদিকে তোতনের চেষ্টা, অন্যদিকে বুলার উদ্বেগ। ওদিকে মুরব্বীদের যুগপথ, নফল রোজা নামাজ, মানত সবই চলছে। পরীক্ষার দিনেও তোতন একাই গেল। যারা যারা সেখানে পরীক্ষা দিচ্ছে তারা সবাই মিলে আগের দিন সাবওয়ে ট্রেনে করে গিয়ে হলরুম দেখে এসেছে। পরীক্ষা দিয়ে এসে তোতনের মুখ বেশ অন্ধকার।
বুলার বুক গরম তেলে মশলা মাখা মাছ পড়ার মতো ছ্যাদ করে উঠল। কোনো সমস্যা? তোতন মা বাবার ঘরে ইদানিং খুব কমে বসে, আজ নিজেই এসে ঢুকেছে। বুলা অস্থিরতা অনেক কষ্টে দমাতে চেষ্টা করলো। কিরে বাবা, কেমন হলো? ছেলে ঠান্ডা গলায় বলল, একটা অঙ্ক ছিল মা, যে ভ্যালু দিয়ে করার কথা আমি ভুল ভ্যালু বসিয়ে করেছি। ও, একটাই তো অঙ্ক? না, একটা প্রশ্নেরই অনেকগুলো সাব প্রশ্ন, একটা ভ্যালু দিয়েই 5টার মতো প্রশ্ন। কি বলা উচিত বুলা বুঝতে পারছে না। তোতন মায়ের দিকে শূন্য চোখে কিছুক্ষণ সান্ত্বনা খুঁজে ফের নিজেই মুখ খোলে। আমি ফিরতে ফিরতে টেনে বসে হিসাব করেছি, আমি মনে হয় চান্স পাবো না মা। বুলার খুব খারাপ লাগে। না, কোনো রাগ না, খ্যাপা না, কিছু না। ছেলেটার জন্য, ছেলেটার মন ভেঙে যাবার জন্য খারাপ লাগে। অনেক কষ্ট হচ্ছে ছেলেটার অপরাধী মুখের দিকে তাকিয়ে। সে অসহায় চোখে মায়ের মুখে সান্ত্বনা খুঁজছে। কিছুই আসবে যাবে না, অর্থহীন সেসব কথায়। তবুও সে অনেক বুঝদার ছেলে, অনেক প্রাপ্ত মনস্ক। সে জানে তার বাবা মা সর্বস্ব দিয়ে তার বাস্কেটবল খেলার স্বাদ পূরণ করেছে, এবার তার প্রতিদানের পালা ছিল। তাই সে সামর্থ্যের চেয়ে উঁচু ডাল ছুঁতে চেয়েছে। বাবা মা তাকে কোনো চাপ দেয়নি, সে নিজেই নিজের লক্ষ্য ঠিক করেছে। তবুও সে অপরাধী, এটা সে মন থেকে তাড়াতে পারছে না। বুলার বেশ মনে আছে, সে ভাবত বুয়েটে না পড়তে পারলে জীবনটা বৃথা। বাবা মা কেউ তাকে কোনোদিন পড়া নিয়ে চাপ দেয়নি, বুয়েট তো দূর। তবুও ভর্তি পরীক্ষার আগে নার্ভাস ব্রেকডাউন হয়ে তার এক্সাম খারাপ হয়। সেই ধকল কাটাতে তার বছর লেগে যায়। এখনো ভাবলে কুকড়ে ওঠে। তোতনকে সেই বিভীষিকা থেকে উদ্ধার করতেই হবে। পরীক্ষার রেজাল্টও বাবা আপেক্ষিক, অন্যদের কেমন হয়েছে তার উপর। এমন তো না যে এত পয়েন্ট হলে পাশ ফেল। দেখো অন্য ছেলেদের। মুখের কথা কেড়ে নেয় তোতন। না মা, অন্য কারো এই ভুল হয়নি। আমি অবাক হয়ে গেলাম কিভাবে আমি অন্য ভ্যালু বসিয়ে অঙ্কটা করলাম। আমার কোচিংয়ের স্যার খুব খুব রাগ করবে। আমার হবে না মা। তোতন ধপাস করে বিছানায় শুয়ে পড়ল। বিছানায় ছেড়ে দেয়া শরীরটার সাথে মনটাও যেন হাল ছেড়ে দিতে চাইছে। বুলার চোখ ঝাপসা হয়ে গেল। ছেলেটার মন ভেঙে গেছে। গায়ে হাত বুলাতে বুলাতে মুখস্থ সান্ত্বনায় আউড়ে গেল। আব্বা, একটা হাই স্কুলে চান্স না পেলে কি হলো? আরে, এটা তো ইউনিভার্সিটি না। আর আমি আর বাবা তো জানেই তুই তোর সর্বোচ্চ চেষ্টা করেছিস। আমাদের কোনো রাগ নেই, কোনো কমপ্লেইন নেই তোর উপর। এটা অ্যাক্সিডেন্ট, এমন হতেই পারে। যেখানে চান্স পাবি সেখানে ভালো করে পড়লেই হবে, ব্যাস। তখন কি ভাবলো, কতটুকু সান্ত্বনা নিতে পারলো বলা বুঝলো না। একটু শান্ত হলো কেবল। নিজেই আবার বলল, সরকারিটাতে হয়ে যাবে, প্রাইভেটে বেতন বেশি হবে। কিন্তু মা, আমি স্কলারশিপ পেয়ে যাব প্রথমবারেই, তাই তোমাদের খুব বেশি খরচ হবে না। এখানকার সরকারি হাই স্কুলে বেতন একটু কম, কিন্তু স্কলারশিপও কম। আর বিশেষ ভালো করলেও স্পেশাল ক্লাস করার সুযোগ নেই। বুলা দীর্ঘশ্বাস ফেলল। তাদের দুজনের আয় কখনো বেশি না, কিন্তু অসচ্ছলও না। তবু ছেলে কখনো কোনো আবদার আহ্লাদ খরচে ফনা করে না। তার বাস্কেটবলের জন্য বাসা পাল্টাতে বাবা মার অনেক টাকা বেরিয়ে গিয়েছিল, তা সে ভুলতে পারে না। নেহাল বেশ আহত হলো, আশা ভঙ্গ হলো। কিন্তু বুলা বারবার তাকে হুঁশিয়ার করলো যেন কোনো প্রতিক্রিয়া না দেখায়, রেজাল্ট আসুকি না। তোতনের হিসাব ঠিকই ছিল, তার ওই অঙ্কের নাম্বারের জন্যই হলো না। আবারও স্কুলের টিচারের সাথে কথা বলতে হবে। কিন্তু তোতন খোঁজ নিয়ে জেনেছে এক দারুণ খবর। তৃতীয় সারির যে স্কুলে সে এবার এক্সাম দেবে সেটাতেই নর্মাল স্পেশাল ক্লাসের বাইরেও সুপার স্পেশাল ক্লাসও আছে,
যেটা দ্বিতীয় সারির স্কুলটার স্পেশাল ক্লাসের চেয়েও উপরের সারির। এবং তোতন এবারেও আত্মবিশ্বাসী, সে পারবে। কিন্তু তার টিচার দেখা গেল তার ব্যাপারে বেশ হতাশাব্যঞ্জক ধারণাই পোষণ করে আছেন। উনি দ্বিতীয় সারির স্কুলটাতে দেবার আগে ফর্ম ফিল আপে অভিভাবকের সাইন দেখেও ফোন করেছিল। বারবার বুলাকে জিজ্ঞেস করেছিল সত্যি তারা নিশ্চিত কিনা, কারণ টিচারের মতে বাস্কেটবল খেলে বেড়ানো ছেলের এমন ভালো স্কুলে হবার কথা না। তবুও তোতন দিয়েছে এবং তার ভর্তি পরীক্ষার ব্যর্থতায় এত হতাশার আরও এক কারণ এই টিচারও। তোতন তাকে দেখিয়ে দিতে পারেনি। টিচার আবারও নম্বরের গ্রাফ দেখিয়ে নম্বর শিট ধরে বললেন, তোতন তৃতীয় স্কুলটার নর্মাল লেভেলেই হয়তো অতি কষ্টে চান্স পেতে পারে, নাও পারে। তাই সরকারি স্কুলটাতে সময় থাকতে ভর্তি হয়ে যাওয়া আবশ্যক, না হলে এবছর বসেই থাকতে হবে। খুব হতাশা নিয়েই বুলা কোচিংয়ের টিচারের সাথে কথা বলতে গেল, কিন্তু তিনি জানালেন ও এটাতে চান্স পাবে। তোতন জানতই ওর ক্লাস টিচার ওকে অনেক আন্ডার এস্টিমেট করে। ও কানেও ঢোকালো না টিচারের হতাশ আশঙ্কা। সে নিজের এবং কোচিংয়ের টিচারের বিশ্বাসে অটল। কবে রেজাল্ট হবে দেশে সবাই জানতো, তাই সবাই জিজ্ঞেস করলো। বাবা মা আর শ্বশুরবাড়ির সবচেয়ে নির্ভরযোগ্য মানুষটাকে জানিয়ে বুলা ফেসবুক, ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্কাইপ সব বন্ধ করে দিল। বুলা এত বেশি আশা করে না, তার নিজের উপর আত্মবিশ্বাসও কম। ছেলের উপর বা কারো উপরেই তেমন বেশি নেই। কিন্তু তোতন চান্স পেল এবং সেটা সুপার স্পেশাল ক্লাসেই। নেহাল খুব গর্বিত, যেন এমন তো হবারই ছিল। শুধু বুলা জানলো কি ঝড় গেছে তার উপর দিয়ে। নেহাল খুব বলল তোতনকে নিয়ে ওর টিচারকে চার কথা শুনিয়ে দিয়ে আসতে। বুলাও ভাবলো যাবে, অন্তত জানাতে। তোতন মানা করলো, কি লাভ, সে তো জানেই আমার রেজাল্ট। লজ্জা তার এমনিই পাওয়া উচিত। সে আমাকে বরাবর ডিসক্রিমিনেট করত। বাস্কেটবল খেলি, ভিনদেশি, এসব। বুলা কিছু বলল না। এতদিনে ও জানে জাপানিরা এক অবরুদ্ধ জাতি। শতাব্দীর পর শতাব্দী তারা ক্লোজড ছিল, বহির্বিশ্বের সংস্পর্শের বাইরে থাকা জাতি। আজও তারা কাউকে প্রবেশ অধিকার দিতে চায় না তাদের সমাজে। ভাবে যে কেউ এসে তাদের সংস্কৃতি, মূল্যবোধ নষ্ট করে দেবে। ডিগ্রি নাও, ভালো কিছু জানলে আমাদের শিখিয়ে চলে যাও, এখানে বাস করতে পারবে না। এই টিচার দেখা যাচ্ছে অল্প বয়সী হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রজন্মের মতোই জাজমেন্টাল, বর্ণবাদী। ফেয়ারওয়েল নিয়ম মাফিকই সম্পূর্ণ হলো। সবার মতো টিচারের সাথেও ছবির চিঠি নিয়ে রাখলো। মনে কোনো কিছু ছাপ বুলা। তোতন কেন রাখবে? তারা তো বিজয়ী, তাদের মহৎ হতে হবে। হাই স্কুলের আগমনী অনুষ্ঠান হয়ে ক্লাস শুরু হয়ে গেল। কয়েক দফা মিটিংও হলো টিচারদের সাথে। ওর কিসের দুর্বলতা, কেমন গাইডেন্স লাগবে বা কিছু ইত্যাদি। একমাত্র বিদেশি ছাত্র এখানেও সে। নেহালকে দেশে ফিরে যেতে হয়েছে পোস্ট ডক্টরাল রিসার্চ সম্পূর্ণ করে বছরখানেক আগেই। আবার এখন মা ছেলের একার যুদ্ধ। এবার ওর যাত্রা সকালে সাইকেলে করে সাবওয়ে স্টেশন, সাইকেল পার্কিংয়ে লক করে রেখে ট্রেনে আধা ঘন্টা, এরপর পায়ে হাঁটা 5 মিনিট। সকাল 6:30টায় বের হয়ে ফেরত প্রায় রাত 8টা। তবে এবার শুধু পড়ালেখা, স্কুল শেষে স্পেশাল ক্লাস, নিজের পড়া স্যারদের দেখিয়ে শুধরে নেয়া। খেলাধুলার পাঠ আপাতত নেই। 3 বছর পর একই প্রক্রিয়া ইউনিভার্সিটি ঢুকে ফের বাস্কেটবল খেলা যাবে। এখন শুধুই পড়া। আফসোস যে স্কুলে কোনো হোস্টেল নেই, ডর্মও নেই। অন্য শহর থেকে আসা কিছু বাচ্চা আশেপাশে প্রাইভেট বাসা ভাড়া করে থাকে, কিন্তু সেটা নিজ দায়িত্বে। স্কুল কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই, কেবল স্কুলের প্রিন্সিপালের অনুমতি আর অভিভাবকত্ব নেওয়া আছে।
কোনো সমস্যা হলে বা কেউ কোনো অপকর্ম করলে স্কুল হস্তক্ষেপ করবে, এই ভরসায় তো আর ছেলেকে ভিনদেশে ফেলে চলে যেতে পারে না বুলা। অন্য যারা ডর্মে থাকবে তাদের বাবা মা মাসে মাসে এসে দেখে যাবে, কিংবা কোনো দরকার হলে আসতে পারবে। এটা তো বাংলাদেশে থেকে সম্ভব না। তাই আবারও বুলা নেহালের প্রতীক্ষা। ছেলেটা আর 3 বছর পার করলেই বুলা ফিরে যেতে পারবে, যেখানে ওদের নারীপোতা, যেখানে ওদের অনেক অনেক ঋণ আছে। গরিব মানুষের ট্যাক্সের পয়সায় পড়ে আজ বড় ডিগ্রি, চাকরির অভিজ্ঞতা সব পর্যাপ্ত হয়েছে। এবার এই লব্ধ জ্ঞান প্রয়োগের পালা। ছেলে এখানে পড়ে যদি দেশে ফিরে যেতে চায় তারা খুবই খুশি হবে, তবে বরাবরের মতোই তার স্বাধীন সিদ্ধান্তে সাপোর্ট করবে। তোতন স্কুলে কত কিছুই শিখেছে, এই সমাজে কত কিছুই জেনেছে, রপ্ত করে ফেলেছে। কিন্তু বুলা সব ছাপিয়ে মনে রাখে সকালে স্কুলে তোতনদের আওড়ানো সেই গানটা। বাংলায় বলা যায়, প্রতিটি শিশুই এক একটি ফুল। তুমি গোপালকে বেলি গোলাপকে বেলি কিংবা রজনীগন্ধাকে শাপলার সাথে তুলনা করো না। প্রতিটি ফুলই স্বতন্ত্র। তাকে স্বমহিমায় ভাস্বর হতে দাও। তাকে তার মতো হয়ে পূর্ণ পুষ্প পুষ্পটিত প্রস্ফুটিত হতে সাহায্য করো। তাই তারা তোতনকে কোনোদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চাই এরকম জীবনের লক্ষ্য বানাতে বলেনি। সে বাস্কেটবল খেলতে চেয়েছে, তাকে তারা পূর্ণ সহযোগিতা করেছে। সে স্বমহিমায় ভাস্বর হয়েছে। ফের যখন মনে হয়েছে সে জাতীয় টিমে খেলতে পারবে না, কাজেই অযথা কালক্ষেপণ না করে মেইন লাইনে ফিরে আসা দরকার, তখনও তারা তাকে সহযোগিতা দিয়ে গেছে। কেন এতদিন বাস্কেটবলে সময় নষ্ট করলো, এই বলে মানসিক চাপে রাখেনি। মানুষকে নিজের সিদ্ধান্ত নিতে শেখাতে হবে। তার সিদ্ধান্তের, তার ভালো লাগার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। চলার পথে কিছু পথ এগিয়ে যদি মনে হয় পথ ভুল ছিল, তখনও ফিরে আসার সুযোগ দিতে হবে। বাবা মা এটা গ্রহণ করে বুকে টেনে না নিলে সন্তানের যাবার পথ কোথায়? আমাদের দেশেরও প্রতিটি বাবা মা যেন কোনোদিন বুঝতে শেখে তার সন্তানটা গোলাপ না বেলি। কোনোদিন যেন বেলিকে গোলাপ, গোলাপকে রজনীগন্ধা হতে জোর না দেয়। গোলাপকে সেরা গোলাপ আর বেলিকে সেরা বেলি হয়ে ফুটতে সাহায্য করে। নয়তো গোলাপের গোলাপ হবার সামর্থ্য কিংবা বেলির বেলি হবার সামর্থ্যটুকুও হারিয়ে যাবে। আসলে জীবনে একবার পায়ের তলার মাটি না থাকবার, সংখ্যালঘু হবার অনুভূতি সবার হওয়া দরকার। এই স্ট্রাগল করে জায়গা অর্জনের বিষয়টা মনকে অনেক শুদ্ধ করে। মানুষের প্রতি মানুষ পরিচয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে তাকানো অনেক সহজ করে। একদিন এক মজার অভিজ্ঞতা হলো। সকালে বাসে করে অফিসে যাচ্ছি। এক দঙ্গল বাচ্চা উঠল তাদের টিচার দ্বারা অ্যাকর্টেড হয়ে। প্রাইমারি স্কুলে পড়ে সেন্ট্রাল লাইব্রেরি যাবে সপ্তাহের রুটিন বেঁধে কয়েক ঘন্টা পড়তে। ট্যাও প্যাও করতে করতে আমার পাশেও এসে ভিড়ের এক মাথা থামল। আমার দিকে চোখ পড়তেই পিলে চমকে গেল। আর যায় কোথায়? এটা কি জিনিস? মানুষ এমন দেখতে কেন? জাপানে কারো দিকে তাকাতে হয় না, প্রাইভেসির হস্তক্ষেপ। কিন্তু তারা এই রুল আমার ক্ষেত্রে সারাক্ষণ ভাঙে। শুধু তাকিয়ে থাকাতেই না, একেবারে প্রথম পরিচয়ে অত্যন্ত ব্যক্তিগত প্রশ্নেও, যা 5 বছরের পুরনো সহকর্মীকেও এরা করে না। এটাই হয়তো বর্ণবাদের আরেক রূপ। তো আমি মুখ চোখ স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা করছি। যদিও বাচ্চা দেখলে আমার আদর করতে হাত নিষ্পিস করে। সাহস করে এক পাকনা মাই নেম ইজ কেন্তারো বলে দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য করলো। আমি হেসে ফেলে জাপানিজে উত্তর দিলাম, বাহ, তুমি ইংরেজি পারো। এই করলাম ভুল।
ইংরেজি বললে বেশি কিছু জিজ্ঞেস করতে পারতো না। এখন তো প্রশ্নবাণে আমি শেষ। কেন জাপানে আসছি? কেন থাকি? কই আমার দেশ? কেন মাথায় স্কার্ফ বাঁধা? চুল ঢাকলে শ্যাম্পু কেমনে করি? কেন কোট পরা? কেন আমার চোখ এত বড়? কেন নাক এত সরু? দাঁত কেন এত সাদা? চোখের পাপড়ি টেনে এটাও দেখা হলো আমি ফলস লেস লাগিয়েছি কিনা, কারণ এদের চোখ এবং পাপড়ি প্রায় দেখাই যায় না। মিরপুর চিড়াখানায় বান্দরগুলোকে কলা বাদাম ছুঁড়ে ওই বান্দর করে যত বাদরামি করেছি, তখন সেই বান্দরটার কি অনুভূতি হতো আজ কয়েক মুহূর্তেই টের পেলাম। দ্রুত আমার নামের দ্রুত আমার নামার স্টপেজ এসে গেলে হাঁপ ছেড়ে বাঁচলাম। রাস্তা পার হতে হতে বাসে তাকিয়ে দেখলাম বাচ্চাগুলো জানালা দিয়ে হতাশ চোখে তাকিয়ে আছে। খাঁচা ভেঙে বিরল চিড়িয়াটা এত দ্রুত পালিয়ে গেল। আমার বাবা একবার ছোটবেলায় তার ম্যাজিস্ট্রেট বাবার বেতের সামনে সম্ভাব্য কঠিন শাস্তির মুখে জ্যামিতির সব উপপাদ্য গড় করে বলে দাদাভাইকে হতভম্ব করে দিয়েছিলেন। সেকালে বাবাদের ছেলেমেয়েদের প্রতি ভালোবাসা প্রকাশে অলিখিত নিষেধাজ্ঞা ছিল। দাদাভাই বিস্ময় গোপন করতে করতে উঠে দাঁড়িয়ে বাবাকে বাদাম খাবার টাকা দিয়ে উদাস মুখে নিজস্ব ব্যস্ততায় ফিরে গেলেন। বাবা আকস্মিক খুশিতে প্রায় অচেতন। খুব গোপনে খুশির চোটে ফেটে পড়তে পড়তে দুই লাফ দিলেন। পাছে লম্পের আওয়াজে বাদামের টাকা কেড়ে নেওয়া হয়। আর আমার মনে হতো 1 টাকার সোনি আইসক্রিম কিনে খাবার চেয়ে সুখ পৃথিবীতে কি হতে পারে। আজ বহুমূল্য এক স্কুপ বাস্কিন রবিন্স আইসক্রিমেও কিছুই মনে হয় না। কত গল্প তাদের, আমাদের বোকা বোকা জীবনগুলোর ভাজে ভাজে যে লেখা আছে। আহ, আমাদের সরল রেখার শিশুবেলা। গিভ মি অ্যানাদার চান্স, আই ওয়ান্ট গ্রো আপ অনস এগেইন। শেষ।